ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শোনা যায় না? স্যার শুনতে পাচ্ছি স্যার। এত কি আর ক্লাস টানা করা যায়, হ্যাঁ? মুশকিল। তোমাদের ওয়ার্ড রাউন্ড হচ্ছে না, না? ওয়ার্ডের ক্লিনিক্যাল ক্লাস হচ্ছে স্যার। ক্লিনিক্যাল ক্লাস বলতে স্যার ওয়ার্ডের যে থিওরিটিক্যাল যে জিনিসগুলো পড়াই স্যার ওই জিনিসগুলো আর কি অনলাইনে পড়াচ্ছে স্যার। পেশেন্ট দেখানো হচ্ছে না। পেশেন্ট স্যার দেখাবে স্যার, মেডিসিন থেকে দেখাবে বললো স্যার। বা পেশেন্ট তোমরা দেখতে পাচ্ছ না, এই তো? স্যার আমরা সশরীরে দেখতে পারতেছি না আর কি স্যার। উম, ওটা বেশি দরকার, বুঝছো না? পেশেন্ট ফিফথ ইয়ারে, থার্ড ইয়ারে পেশেন্ট গায়ে হাত না দিলে আসলে কি যে একটা দিনকাল আসলো, হ্যাঁ? মুশকিল। তোমাদের এইভাবে টানা ক্লাস, মাঝখানে কি বিরতি ছিল? কয়টা থেকে শুরু হয় ক্লাস তোমাদের? স্যার নরমালি 8:30 থেকে শুরু হয়। আজকে স্যার কিছু কারণে আজকে 12টা থেকেই শুরু হয়েছে। এর আগে ক্লাস হয়নি, শুধু এই ব্যাচের শুধু ক্লিনিক্যাল ক্লাসটা হয়েছে 10:30টায়। তাছাড়া বাকিদের স্যার 12টা থেকে শুরু হয়েছে। 8:30 9:30 ক্লাস ছিল, পরে পোস্টপোন করা হয়েছে আর কি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে মাথায় বেশি জাম নাই। আমরা ছোট্ট টপিকস আজকে শেষ করে দিব। অ্যাকচুয়ালি এরপরে তোমাদের বোধহয় স্কিনের ক্লাস হবে, তাই তো? জি স্যার, নেক্সট উইক থেকে স্যার স্কিন। আমার কি কার্ডিওলজির ক্লাস আর পাবো না পাবো না? স্যার দেখতে হবে, স্কিনের তো নাকি কম ক্লাস স্যার বললেন, আসাদুজ্জামান স্যার বললেন যে বেশি ক্লাস নেই। তো স্যার দেখা যাক আর কি স্যার। বেশি ক্লাস বলতে কি, এই যে তোমাদের এমআই পড়াচ্ছি না, জি স্যার। এই এমআই বা ইসকিমিক হার্ট ডিজিজ পড়াচ্ছি। জি স্যার। সেখানে যখন কোভিড ছিল না, তখন কিন্তু তোমার এই অনলি স্টেবল এনজাইনার উপরে একটা ক্লাস ছিল। এই তারপরে আনস্টেবল অ্যাঞ্জাইনা, নন স্টেমাই এবং এমআই এর উপরে প্রায় 4টা কি 5টা ক্লাস ছিল। আসলে এগুলো এত বড় বড় টপিকস না, এই এক একটা স্লাইড করতে আমার মাথার ঘাম ঝরে যায়। যে কত ছোট করে তোমাদের দেওয়া যায়, বুঝছো না? তো আসলে এত ইয়ে করে হয় না। এরপরে দেখো তোমাদের খুব ভাইটাল ভাইটাল টপিকস থাকবে কার্ডিওলজি আর কি, ফিফথ ইয়ারের জন্য একবারে বেসিক। ভালভুলার হার্ট ডিজিজ মিনিমাম 2টা ক্লাস লাগবে, মিনিমাম পরীক্ষাতে থাকে। লং কেস, শর্ট কেস সবকিছু থাকে। ভালভুলার হার্ট ডিজিজ মিনিমাম 2টা ক্লাস। মাইট্রাল ভালভ, মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল ইরেকশন একটা মিনিমাম আর কি। অতীতে স্টেনোসিসের উপর একটা থাকতো, এমআর এর উপরে মাইট্রাল লিগামেন্টের উপরে একটা থাকতো, কিন্তু মিনিমাম অ্যাওর্টিক ভালভের একটা, মাইট্রাল ভালভের একটা লেকচার, 2টা লেকচার গেল। কনজেনিটাল হার্ট ডিজিজ মিনিমাম 4টা লাগে, ধরলাম 2টা, এই 4টা লেকচার গেল। তো এই যে রিউমেটিক ফিভার একটা আছে, এটা ভাইটাল একটা টপিক, 5টা। তারপরে তো আরো এই যে পেরিকার্ডিয়াল ডিজিজ আছে, হার্ট ফেইলিওর, কার্ডিওমায়োপ্যাথি। যাই হোক, মিনিমাম একেবারে বেসিক যতটুকু টাচ না করলেই না, তার জন্য আমার আরো 6টা কি 7টা লেকচার লাগবে কিন্তু, হ্যাঁ, এটা মাথায় রেখো। যাই হোক, আমার ইয়ে দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি স্যার। Good. এই স্লাইডটা বোধহয় তোমাদের ভুল করে আমি দিয়ে দিছিলাম তোমাদের মেইলে, ফুয়াদ না, ফুয়াদের মেইলে বোধহয় দিয়ে দিছিলাম, কিন্তু এটা আসলে আজকের টপিক। আর একটা স্লাইড তোমাদেরকে আমি গত সপ্তাহে পড়াইনি, কন্ট্রা ইন্ডিকেশন টু ফিব্রোনাইটিক থেরাপি। যে স্লাইডটা তৈরি করে বা রেডি করে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট। কন্ট্রা ইন্ডিকেশন থ্রম্বোলাইটিক্স, এটা তোমরা একটু দেখে নিবা। বিভিন্ন ব্লিডিং ডিসঅর্ডার, অথবা ব্লিডিং হচ্ছে অথবা অপারেশন হয়েছে 1 মাসের মধ্যে, এই ধরনের কিছু কিছু অ্যাবসলিউট কন্ট্রা ইন্ডিকেশন ছিল, রিলেটিভ, এটা দেখলেই বুঝতে পারবা। এর বাইরেও যে সমস্ত ড্রাগ যখনই বলবা আমাদের অ্যাকুট করোনারি সিনড্রোমে, বিটা ব্লকার আনলেস কন্ট্রাইন্ডিকেটেড, এসি ইনহিবিটর আনলেস কন্ট্রাইন্ডিকেটেড, হ্যাঁ, প্রত্যেকটা কন্ট্রাইন্ডিকেশন গুলো, ভাইটাল কন্ট্রাইন্ডিকেশন গুলো, মেজর কন্ট্রাইন্ডিকেশন গুলো জানতে হবে। এটা কিন্তু হাইপোটেনশন আছে, তাকে তুমি এসি ইনহিবিটর দিতে হবে, কাজে আমি এসি ইনহিবিটর দিয়ে দিলাম তা কিন্তু হবে না। এই এই জন্য এই যে লাল কালি দিয়ে কিন্তু পাশে লেখা আছে যে you have to go through contraindications of all other drugs, যেগুলো ব্লাড প্রেশার কমায় এবং হার্ট রেট কমায়। যাই হোক, আমরা আজকে কমপ্লিকেশনস এ যাব। হাউ টু ডিল উইথ কমপ্লিকেশনস অফ অ্যাকুট করোনারি সিনড্রোম। স্টেবল অ্যানজাইনার অথবা ক্রনিক করোনারি সিনড্রোমের যে কমপ্লিকেশন গুলো ছিল,
সেগুলো কিন্তু আমরা ম্যানেজমেন্টের মধ্যে পড়ে ফেলছি, যেগুলো ওগুলোতে যেহেতু অ্যাকুট ক্রাইসিস নাই, এই জন্য অল্প করে করে আমি বলে ফেলছি ম্যানেজমেন্টের মধ্যে। এখন আমরা আজকে খুব সংক্ষেপে আমরা অ্যাকুট করোনারি সিনড্রোমের কমপ্লিকেশন কি হতে পারে, যে কমপ্লিকেশন গুলোর জন্য মূলত অ্যাডমিশন নিতে হয় এমার্জেন্সি বেসিসে, তা না হলে তো বাসা ফেলে রাখতেই হতো বা মেডিসিনের চিকিৎসা করলেই হতো। কিন্তু ওয়াই ইন সিসিউ? বিকজ অ্যাকুট কমপ্লিকেশনস অ্যারাইজ। কি কি সেগুলো আমরা আস্তে আস্তে আলাপ করি। একটা হচ্ছে মাঝখানেরটায় আসো, যে হাইপারটেনশন ইজ এ মেজর কমপ্লিকেশন। অনেক পেশেন্টেরই দেখবা পেশেন্টের ব্লাড প্রেশার মাপতে যাচ্ছ 90/60 হয়ে আছে, ইভেন 80/50 হয়ে আছে, শুধু হাইপারটেনশন, তার কোনো শকের ফিচার নাই। শক হতে গেলে হাইপারটেনশন হতে হয়, প্লাস তার শকের যে ফিচার গুলো আছে, যে তোমরা জানো নিশ্চয়ই পড়াইছে, ডিসওরিয়েন্টেশন হয়, কনফিউশন হয়, তারপরে কোল্ড কামে স্কিন, হ্যাঁ, ইউরিন আউটপুট কমে যায়, এগুলো থাকতে হয়, পালসের ট্যাকিকার্ডিয়া এবং ব্লাড প্রেশার কম। তো এইগুলো মিলেই হচ্ছে শক। শক ছাড়াও সিম্পল হাইপোটেনশন অনেকগুলো কারণে হয়। কারণ অ্যাকুট এমআইতে আমি সিমটমের মধ্যে বলছিলাম যে ভমিটিং ইজ এন ইম্পর্টেন্ট সিমটম। তো ভমিটিং এর কারণে যদি অনেক ফ্লুইড লস হয় তাহলে হতে পারে এক। 2 নম্বর হচ্ছে যেহেতু বমি হয়ে গেছে, অথবা আবারও হতে পারে, এই ভয়ে অনেকে খায় না, তাহলে লেস ইনটেক অর ইনঅ্যাডিকুয়েট ইনটেকের কারণেও কিন্তু হাইপারটেনশন হতে পারে। এক্সেস সোয়েটিং হয়, সিম্প্যাথেটিক যেহেতু ড্রাইভ হয় এখানে, সেহেতু অনেক সোয়েটিং হয়ে লস হতে পারে ফ্লুইড। এর বাইরে আমরা এমআই এর চিকিৎসার জন্য যে সমস্ত মেডিকেশন দেই, অধিকাংশই দেখা যায় ব্লাড প্রেশার কমায়, যেমন এসিনিউটর, নাইট্রেট, হ্যাঁ, ইভেন সাম বিটা ব্লকার্স, এগুলো কিন্তু হাইপোটেনশন করে। কাজে এই মেডিকেশন গুলো কিন্তু হাইপোটেনশনের কারণ হতে পারে। এর বাইরে যদি কোনো পেশেন্টের হার্ট ফেইলিওর হয়, তাহলে হার্ট ফেইলিওর কারণে স্ট্রোক ভলিউম কম হবে, এলভির কন্ট্রাকশন কমে যাবে, কাজেই ফোর্স অফ কন্ট্রাকশন কমে যাবে, কাজেই সেখানে হাইপোটেনশন হতে পারে। আর শক তো যে কোনো শকেই তার প্রেশার পাওয়া যায় না। এর বাইরে পার্টিকুলারলি রাইট ভেন্ট্রিকুলার ইনফাকশন যদি হয়, আমরা বলছিলাম যে ইনফেরিয়র মায়োকার্ডিয়াল ইনফাকশন যখনই আমরা ইসিজিতে দেখব, অর্থাৎ লিড 2, 3 এবং এভিএফ এ যখন এসটি এলিভেশন পাবো, তখন কিন্তু আমাদের দেখতে হয় রাইট ভেন্ট্রিকুলার ইনফাকশন আছে কিনা, রাইট সাইডে লিড করে দেখতে হয়, পোস্টেরিয়র ইনফাকশন আছে কিনা পোস্টেরিয়র লিড করে, অথবা V1 V2 দিকে তাকায় স্পেসিফিক ফাইন্ডিং যদি পাই তাহলে আমরা বুঝতে পারি যে পোস্টেরিয়ামে আছে। এই রাইট ভেন্ট্রিকুলার ইনফাকশন হয়ে গেলে কিন্তু ইনভেরিয়েবলি হাইপোটেনশন পাওয়া যায়। সেই হাইপোটেনশন আবার ম্যানেজ করতে হয় অন্যভাবে। তো যাই হোক, যদি হাইপোটেনশন এরকম পাওয়া যায় তাহলে আমাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে, এটা কি ভলিউম ইনটেক কম হওয়ার কারণে, নাকি এক্সেস ভমিটিং হওয়ার কারণে, নাকি এক্সেস সোয়েটিং হওয়ার কারণে, নাকি এর কনকমিটেন্ট হার্ট ফেলিওর আছে, নাকি আরবি ইনফেকশন আছে, নাকি পেশেন্ট শকে চলে গেল। এই কতগুলো জিনিস আমাদেরকে ডায়াগনোসিস করতে হবে। যদি ইনটেক কম হওয়ার কারণে হয়, আমাদেরকে we have to optimize fluid intake, হাইপোটেনসিভ মেডিকেশন গুলো স্টপ করতে হবে, এসিনিউটর, নাইট্রেট, মরফিন, এগুলো বন্ধ করে দিতে হবে। যদি রাইট ভেন্ট্রিকুলার ইনফাকশন হয়, এর ম্যানেজমেন্টই হচ্ছে র্যাপিড আইভি ইনফিউশন অফ নরমাল স্যালাইন। কারণ রাইট ভেন্ট্রিকুলার প্রিলোড, অর্থাৎ ভেনাস রিটার্ন হয়ে সিস্টোলের আগে ডায়াস্টোলে যে ব্লাডটা থাকবে, ব্লাড ভলিউমটা থাকবে, সেটা হলো প্রিলোড। সেটাকে যদি এনশিওর করা যায় তাহলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে রাইট ভেন্ট্রিকুলার ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ে, রাইট ভেন্ট্রিকুলার আউটপুট বাড়ে এবং এই হাইপোটেনশন ঠিক হয়ে যায়। সেই জন্য রাইট ভেন্ট্রিকুলার ইনফাকশনের কারণে যদি হাইপোটেনশন হয়, তার প্রথম চিকিৎসা হচ্ছে ফ্লুইড দিতে হবে, আইভি র্যাপিড ইনফিউশন 200 to 500 ml। কনকমিটেন্ট যদি হার্ট ফেলিওর থাকে, হার্ট ফেলিওরের যে মেডিকেশন গুলো দেওয়া হয়, হার্ট ফেলিওরের চিকিৎসা করতে লাগবে। এইসবের পরেও যদি হাইপোটেনশন কারেকশন না হয়, তাহলে আমাদেরকে আইনোট্রপ বলে কাদেরকে, যারা পজিটিভ আইনোট্রপ,
মানে হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন যে সমস্ত ড্রাগ বাড়ায় সেগুলোকে আইনোট্রপিক ড্রাগ বলে। আর সেগুলো হচ্ছে আমরা নর প্রথম দিকে আমরা বলতাম যে ডোপামিন, এখন ডোপামিন ইউজটা কমে গেছে বা ডিসকারেজ করা হয়। এখন বলা হয় নর দাও বা ডোবুটামিন দাও। তাহলে অল আদার মেজার্স নেওয়ার পরেও যদি হাইপোটেনশন কারেকশন না হয় বা হার্ট ফেলিওরের কারণে যদি হাইপোটেনশন হয়, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের কারণে বা রাইট ভেন্ট্রিকুলার ইনফেকশনের কারণে যদি হাইপোটেনশন হয়, সেখানে ফ্লুইড দেওয়ার পরেও যদি হাইপোটেনশন পারসিস্ট করে, সেই ক্ষেত্রে আমরা আইনোট্রপিক ড্রাগ, নর অ্যাড্রেনালিন, ডোবুটামিন এগুলো আমরা ইনফিউজ করব। কিভাবে দিব না দিব এগুলো বিস্তারিত যখন তোমরা পাস করে যাবা তারপরে তখন দেখবা প্র্যাকটিক্যালি। তাহলে একটা গেল কমপ্লিকেশন হাইপোটেনশন, এর বাইরে হার্ট ফেলিওর হতে পারে। হার্ট ফেলিওর বলতে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, আর রাইট ভেন্ট্রিকুলার ফেলিওর তো হতে পারে রাইট ভেন্ট্রিকুলার ইনফাকশন হলে। তো আমরা লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর যদি হয়, সেই পেশেন্টকে কিন্তু আমরা এমআই এর যে ম্যানেজমেন্ট গুলো দিছিলাম, তার অ্যান্টিপ্লাটলেট, তার হাই ডোজ স্ট্যাটিন, তার থ্রম্বোলাইটিক, এগুলো কিন্তু দেওয়া হয়েছে। তারপরেও দেখা যাচ্ছে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর। তখন তাকে অক্সিজেন ইনহেলেশন দিতে হবে, প্রপড আপ করতে হবে, বেড রেস্ট আছেই, প্রপড আপ পজিশন করতে হবে, তাকে অক্সিজেন ইনহেলেশন করতে হবে, দরকার লাগে হাই ফ্লো অক্সিজেন দিতে হবে, আইভি ফুসেমাইড দিতে হবে। আইভি ফুসেমাইড দিতে হবে পালমোনারি এডেমা দূর করার জন্য, আইভি ফুসেমাইড দিতে হবে। এর বাইরে মরফিন উইথ দ্য কাভারেজ অফ অ্যান্টিএমিটিক, যদি ব্রঙ্কিয়াল অ্যাজমা না থাকে। ব্রঙ্কিয়াল অ্যাজমা ইজ দি কন্ট্রাইন্ডিকেশন। ব্রঙ্কিয়াল অ্যাজমা হেড ইনজুরি, হেড ইনজুরি নিয়ে তো আর আমাদের এমআই তে আসে না। ব্রঙ্কিয়াল অ্যাজমা ইজ দ্য কন্ট্রাইন্ডিকেশন ফর ইউজিং মরফিন। যদি না থাকে ব্রঙ্কিয়াল অ্যাজমা, তাহলে মরফিন ইজ এ গুড ড্রাগ ফর লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউর। এর অনেকগুলো মেকানিজম আছে, সেভাবে এরা কাজ করে মরফিন, এবং এই মরফিন দিলে আবার বমি হয়, ভমিটিং হতে পারে, এই জন্য অ্যান্টিএমিটিক কাভারেজে দিতে হবে। এর বাইরে হার্ট ফেইলিওর যে যদি কোনো প্রিসিপিটেটিং ফ্যাক্টর থাকে, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর থাকে, যেমন এনিমিয়া থাকে, যদি কনকমিটেন্ট ইনফেকশন থাকে, অনগোয়িং কোনো অ্যারিথমিয়া থাকে, আনকন্ট্রোলড হাইপারটেনশন যদি থাকে, তাহলে কিন্তু সেগুলো ম্যানেজ করতে হবে। লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরের জন্য তাহলে আমরা বেড রেস্ট উইথ প্রপড আপ পজিশন, অক্সিজেনেশন, আইভি ফুসেমাইড, মরফিন উইথ অ্যান্টিএমিটিক কাভারেজ, ট্রিটমেন্ট অফ দ্য প্রিসিপিটেটিং অর অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস এর পরেই আমরা ড্রাগ এসিই ইনহিবিটর, আনলেস কন্ট্রাইন্ডিকেটেড। হাইপারটেনশন যদি না থাকে এসি ইনহিবিটর দিই। যদি স্ট্যাবিলাইজেশনের হওয়ার পরে তারপরে আমরা বিটা ব্লকার দিই। অ্যাকুট ডিকম্পেনসেটেড অবস্থায় আর আমরা বিটা ব্লকার দেই না, একটু স্টেবল হওয়ার পরে তারপর দিই। এর বাইরে স্পাইরোল্যাকটোন দিতে পারি। আর হার্ট ফেলিওর যদি অ্যাডেকুয়েটলি কন্ট্রোল না হয়, কন্টিনিউড সিমটম চলতেই থাকে, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর চলতেই থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে রিভাস্কুলারাইজেশনে যেতে হয়, অর্থাৎ অ্যাঞ্জিওগ্রাম করে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হয়। এই ধাপটা তোমাদের বলার দরকার নেই। এলভিএফ হলে আমরা অক্সিজেন দিব, আইভি ডায়োটিক দিব, ফুসেমাইড দিব, মরফিন উইথ অ্যান্টিএমিটিক কাভারেজ ইফ নো কন্ট্রাইন্ডিকেশন, এবং এসি ইনহিবিটর, বিটা ব্লকার, ট্রিটমেন্ট অফ আদার প্রিসিপিটেটিং অর অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর। এইটুকু বলে শেষ কথা করব। তবে ইনফরমেশন দেওয়ার জন্য এটা বলা দরকার, সেজন্য ক্লাসে বললাম। এর এটা তোমাদের বলার জন্য না, কেমন, মানে তোমাদের মুখ থেকে বের করার জন্য না। কার্ডিওজেনিক শক, সিভিয়ার ফর্ম অফ দ্য লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর ইজ কার্ডিওজেনিক শক। সিভিয়ার হার্ট ফেলিওর, সিভিয়ার লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর যদি হয়ে যায়, তাহলে কার্ডিওজেনিক শক হয়ে যাবে, একেবারেই আউটপুট কম, সেখানে হাইপোটেনশন হয়ে যাবে, পালস ট্যাকিকার্ডিয়া, লো ভলিউম পালস হয়ে যাবে, সেই সাথে শকের যে ফিচার, ডিসওরিয়েন্টেশন, রেস্টলেসনেস, কোল্ড কামি স্কিন, সোয়েটিং, রিডিউসড ইউরিন আউটপুট, এগুলো যত সিমটম আছে, সাইন আছে শকের, সেগুলি আমরা দেখতে পাবো। এরকম যদি কার্ডিওজেনিক শক ডেভেলপ করে যায়, আইডিয়ালি, যেটা আমরা পারি না, উন্নত ওয়েল ডেভেলপ সেন্টার ছাড়া পারি না, একটা দুটা তিনটা সেন্টার হয়তো দেশে আছে, ইনভেসিভ হিমোডাইনামিক মনিটরিং করা উচিত আইডিয়ালি। অর্থাৎ আমার ব্লাড প্রেশারটা কেমন আছে আর্টারিতে দেখবো, তারপরে রাইট অ্যাট্রিয়াল প্রেশার, সেন্ট্রাল ভেনাস প্রেশার কত, তাকে তো আমার
ফ্লুইড দিতে হবে, কতটুকু দিব না দিব, সেন্ট্রাল ভেনাস প্রেসার দিকে দিব, পালমারি আর্টারি ওয়েস্ট প্রেসার অর্থাৎ লেফট অ্যাট্রিয়াল প্রেসার কত বা লেফট ভেন্ট্রিকুলার ফিলিং প্রেসার কত, এটা দেখতে হবে। এগুলো হচ্ছে হিমোডাইনামিক মনিটরিং করা উচিত আইডিয়ালি। তো কার্ডিওজেনিক শকে গেলে মূলত চিকিৎসা হচ্ছে ইনভেসিভ হিমোডাইনামিক মনিটরিং আইডিয়ালি করা উচিত। যদি না থাকে আমরা ক্লিনিক্যাল বেসিসে তার ফ্লুইড ব্যালেন্স মেনটেন করব, নিউট্রিশন ব্যালেন্স মেনটেন করব, আয়োনোট্রপিক সাপোর্ট দিব, অর্থাৎ নরঅ্যাড্রেনালিন, ডোপামিন, ডোবুটামিন, এগুলো হচ্ছে আয়োনোট্রপ। এগুলো দিয়ে আমরা পেশেন্টকে সাপোর্ট দিব। এবং একটা কথা লেখা আছে আইএবিপি, জাস্ট বলার জন্য বলি, এটা তোমাদের ধরবে না, কিন্তু একজন ডাক্তার হচ্ছে কার্ডিওজেনিক শক হতে পারে এমআইতে, অ্যাকুট এমআইতে, এটা মানে শুনবা না, এটা হতে পারে না। তো আয়োনোট্রপ আমরা সাপোর্ট দিব, এই পর্যন্তই আমাদের এখানে কাজ। আমরা তার নিউট্রিশন ব্যালেন্স করব, ফ্লুইড ব্যালেন্স অপটিমাইজ করব, এটার জন্য আমাদের ইনভেসিভ হিমোডাইনামিক মনিটরিং করা উচিত, না থাকলে নাই, ক্লিনিক্যাল বেস করে দিব, আর আয়োনোট্রপিক সাপোর্ট দিব। এই সাথে উন্নত সেন্টার হলে আমরা একটা যন্ত্র ডিভাইস ব্যবহার করতে পারি। আচ্ছা, এই পর্যন্ত থাকুক, আয়োনোট্রপ সাপোর্ট দিব। হ্যাঁ, আমরা ওইদিকে গেলাম না, গেলে কমপ্লিকেট হয়ে যাবে। নেক্সট স্লাইডে যাই আমরা। তাহলে কার্ডিয়াক শক থাকলে আয়োনোট্রপিক সাপোর্ট দিব। তাহলে হার্ট ফেইলিওর, হাইপোটেনশন, কার্ডিওজেনিক শক, এটা হলো হিমোডাইনামিক মানে ব্লাড প্রেশার সংক্রান্ত, ভলিউম সংক্রান্ত, ফেইলিওর সংক্রান্ত কমপ্লিকেশন। তাহলে এই একটা গ্রুপ গেল কমপ্লিকেশনের, যেটার জন্য আর্জেন্ট এমার্জেন্সি বেসিসে চিকিৎসা দিতে হয়। এরপরে আসলে ডিফারেন্ট সোর্স অফ অ্যারিথমিয়া। এই সুযোগে আমি আসলে তোমাদের তো অ্যারিথমিয়ার জন্য আলাদা ক্লাস নিতে পারবো না, তোমরা মনে করে দেখো, তোমাদেরকে আমি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পড়াই দিছিলাম প্রথম দিকে, সাইনাস ট্যাকিকার্ডিয়া, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এইগুলো কিন্তু আমি প্রথম দিকে ইসিজি পড়াতে গিয়ে বলে দিছিলাম। আজকে এই সুযোগে এটুকুই মনে করো যে হার্ট ফেলিয়ারের এমআই এর কমপ্লিকেশন বা অ্যাকুট করোনারি সিনড্রোমের কমপ্লিকেশন প্লাস অ্যারিথমিয়া, এই দুটোটাই একসাথে কভার হয়ে যাবে, কারণ অল সর্টস অফ অ্যারিথমিয়া ক্যান অকার ইন অ্যাকুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তো একটু মনোযোগ দিয়ে শুনবা যারা শুনছো, সহজ করে তোমাদের বোঝার মতো করে বলবো, কিন্তু মনোযোগ দিতে হবে। অ্যারিথমিয়া হয় কেন? অ্যারিথমিয়া হওয়ার কারণ কি, মানে মেকানিজম অফ অ্যারিথমোজেনেসিস কেন হয়? কন্ডাকশন ডিফেক্ট। হ্যাঁ, আমি বলছি, হ্যাঁ, কন্ডাকশন ডিফেক্ট ইজ অলসো অ্যান অ্যারিথমিয়া। হ্যাঁ, এটা ব্র্যাডি অ্যারিথমিয়ার কজ। কিন্তু একই অ্যারিথমিয়া গুলো কেন হবে? আমাদের কার্ডিয়াক টিস্যুর প্রপার্টি থাকে, তাই না, যে অটোমেটিসিটি, সেটা কার্ডিয়াক মাসলেরও থাকে, আবার স্পেশালাইজড কন্ডাক্টিং টিস্যু যেগুলো আছে, এসএ নোড, এবি নোড, পার্কিনজি ফাইবার, হিজ বান্ডেল, এগুলোরও কিন্তু অটোমেটিসিটি থাকে, কার্ডিয়াক মাসলেরও অটোমেটিসিটি থাকে। তো এই অটোমেটিসিটি যদি বেড়ে যায় তখন সেটা হয় অ্যাবনর্মাল অটোমেটিসিটি। কার্ডিয়াক মাসলের ফায়ারিং রেট, মনে করো যে এসএ নোড নষ্ট, এবি নোড নষ্ট, হিজ বান্ড নষ্ট, সব নষ্ট, স্পেশালাইজড কন্ডাক্টিং টিস্যু সবই কোনো কারণে এরা কাজ করছে না, তাহলে কি এই যে ভেন্ট্রিকুলার মাসলের অটোমেটিসিটি আছে সেখান থেকে রিদম উঠবে। এর উঠার কথা 20 to 40, এর ইনহেরেন্ট এর এই বাথরুমে ইনহেরেন্ট এর কেন ইনহেরেন্ট সবাই মিউট হয়ে থাকি, হ্যাঁ, এর ইনহেরেন্ট প্রপার্টি হচ্ছে 20, ইনহেরেন্ট আপনি বাথরুমে ঢুকি রেট হচ্ছে 20 to 40। কিন্তু যদি ইসকিমিয়া হয়, সিডোসিস হয়, বা অন্যান্য বিভিন্ন কারণ আছে, মানে মলিকুলার কারণ আছে, তার কারণে যদি কোনো টিস্যুর অটোমেটিসিটি অ্যাবনর্মালি বেড়ে যায়, যার 20 থাকার কথা তার 150 হয়ে গেল, 200 হয়ে গেল, 250 হয়ে গেল, তাহলে সে সেই রেটে ফায়ার করতে থাকে। অর্থাৎ অ্যাবনর্মাল অটোমেটিসিটি ইজ এ মেকানিজম। নর্মাল অটোমেটিসিটি যদি রিপ্লেস বাই অ্যাবনর্মাল অটোমেটিসিটি, তখন সেই অ্যাবনর্মাল রেটে ফায়ার করতে থাকে। যদি বেশি রেটে ফায়ার করতে থাকে তখন সেই
যেটা বেশি রেটে ফায়ার করে, নরমালি এসএ নোড বেশি রেটে ফায়ার করে, তখন সে ডমিনেট করে। এই জন্য সে নরমাল পেসমেকার আমাদের। কিন্তু যদি কোনো অন্য কোনো সাইড যদি অনেক বেশি রেটে ফায়ার করে, তখন সে ডমিন্যান্ট হয়ে যায়। তখন সেটাই পেসমেকার হিসেবে কাজ করে। তখন একটা অ্যারিথমিয়া, ট্যাকি অ্যারিথমিয়া হয়। এর বাহিরে হচ্ছে, এটা তাহলে একটা মেকানিজম। এর বাইরে আরেকটা মেকানিজম হচ্ছে রি-এন্ট্রি। মনে করো এইখানে ছবিতে দেখো, এই একটা আসলো উপর থেকে একটা ইলেকট্রিসিটি আসছে, এসে দুটো আর্ম সার্কেল হলো। দুটো সার্কেলে এই ইলেকট্রিসিটি কোনো কারণে হোক, ইস্কিমিয়ার কারণে হোক, স্কার টিস্যুর কারণে হোক, বা এমআই টিস্যুর কারণে হোক, সিরোসিসের কারণে হোক, অন্য কোনো চেঞ্জের কারণে হোক, অথবা নরমাল ইলেকট্রিক্যাল প্রপার্টি, টিস্যু ঠিক আছে, কোনো এমআই নাই, অ্যাসিডোসিস নাই, ইস্কিমিয়া, কিন্তু ইনহেরেন্ট কিছু ফাইবার আছে, যে কারণে দেখা যাচ্ছে যে ইলেকট্রিসিটি উপর থেকে এসএ নোড বা এবি নোড বা অ্যাক্সিয়াল টিস্যু থেকে আসলো, এসে কোনো কারণে এদিকে একরকম স্পিড, এদিকে একরকম স্পিড, ইলেকট্রিসিটির ফ্লোর, কন্ডাকশন ভেলোসিটি দুই রকম স্পিড। সেক্ষেত্রে যদি দুই রকম স্পিড হয়, এর বিস্তারিত আমি বর্ণনায় এখন যাব না, শুধু একটুকু জানো, যদি দুই রকম স্পিড হয়, একটা টিস্যুর কোনো একটা সাইডের কোনো একটা ফাইবারের আর একটা ফাইবারে যদি একটা যদি ফাস্ট পাথওয়ে হয়, একটা যদি স্লো পাথওয়ে হয়, যে কোনো কারণে হোক, ইস্কিমিয়া, ইনফাকশন, স্কার টিস্যু, ইনহেরেন্ট জেনেটিক অ্যাবনর্মালিটি, যে কোনো কারণে হোক, তাহলে একটা ঘটনা ঘটতে পারে যে এই ইলেকট্রিসিটি উপর থেকে আসলো, এসে এমন একটা ঘটনা করতে পারে, আমি বিস্তারিত যাব না, যে এই একটা মাত্র বিট এসেই তখন এইটা ঘুরতে থাকবে, এর মধ্যেই উপর থেকে আর বিট আসার দরকার নাই, বরং এই যে ইলেকট্রিসিটিটা ঘুরতে থাকলো এই সার্কিটে, এটাই বরং উল্টা দিকে আবার অ্যাট্রিয়াকে অ্যাক্টিভেট করবে, ওই উপর থেকে আসার দরকারই নেই আর। এটাকে বলে রি এন্ট্রি। অর্থাৎ দুই রকম যদি কন্ডাকশন ভেলোসিটি হয় কোনো একটা টিস্যুতে, এরকম বহু কিছু আছে, এটা আস্তে আস্তে যখন বড় হবা, যাদের ইন্টারেস্ট আছে কার্ডিওলজিতে বা ইন্টার্নের সময় আরো একটু ক্লিয়ার করা যাবে। যেহেতু আমাদের সময় কম, সংক্ষেপে এভাবে বলছি, দুই রকম যদি কন্ডাকশন ভেলোসিটি হয়, তাহলে এমন একটা ঘটনা ঘটতে পারে যে এই একটা ইম্পালস এসেই তখন এইভাবে এই সার্কেল অনুযায়ী ঘুরতে পারে। হ্যাঁ, যে রিফ্র্যাক্টরি, এই স্লো একটা পাথওয়ে, মনে করো স্লো পাথওয়ে আসলো এদিক দিয়ে, এসে নরমালি এদিক দিয়েও আসার কথা ছিল, আসতে পারেনি, এর রিফ্র্যাক্টরি পিরিয়ড পেয়ে গেছে। রিফ্র্যাক্টরি পিরিয়ড মানে হচ্ছে যে পিরিয়ডে কোনো স্টিমুলেশন দেওয়া সম্ভব না, স্টিমুলেশন দিলে সে রিসিভ করবে না। কিন্তু যখন এদিক দিয়ে ঘুরে আসলো একটু লম্বা পথ পাথওয়ে দিয়ে, তখন এসে দেখলো এদিক দিয়ে এই রিফ্র্যাক্টরি পিরিয়ড শেষ হয়ে গেছে, তখন সে এদিক দিয়ে চলে যাবে, ঘুরতে থাকবে এইভাবে। তাহলে রি এন্ট্রি একটা মেকানিজম, একটু কি জানো যে রি এন্ট্রি একটা মেকানিজম। আর ট্রিগার অ্যাক্টিভিটি, ট্রিগার অ্যাক্টিভিটি হচ্ছে, নামটা শুধু শুনে রাখো, এটা তার না দিই, এটা বুঝতে গেলে সমস্যা আছে। তাহলে আমাদের এই সমস্ত কিছু কিছু মেকানিজম থাকে, যে মেকানিজম সবগুলোই হইতে পারে অ্যাকুট এমআইতে বা অ্যাকুট করোনারি সিনড্রোমেতে, ইসকিমিয়ার কারণে বা ইনফেকশনের কারণে বা স্কার টিস্যু থাকার কারণে। এই সবগুলো মেকানিজমে কোনো না কোনোটা দিয়ে একটা অ্যারিথমিয়া তৈরি হতে পারে। বেসিক ধারণা দিলাম। তাহলে এখন আসে আমরা অ্যারিথমিয়া কি কি হতে পারে। খুব কমনলি যখনই তোমরা থ্রম্বোলাইটিক দিবা, দেখবা যে এই ধরনের একটা ঘটনা ঘটছে। অনেক রেট কম, আমরা যদি রেট গুনি 300, 150, 100, 75, 60, 50, 42, হার্ট রেট 42। আমাদের ভেন্ট্রিকুলার কমপ্লেক্স গুলোই কিন্তু হার্ট রেট ডিটারমিন করে। এইখানে দেখো এগুলো সাইনাস, পিওএব আছে, একটু যদিও হোয়াইট, কিন্তু পিওএব আছে, পিওএব আছে, কিউআরএস কমপ্লেক্স। হ্যাঁ, কিন্তু এটা দেখো এর আগে কোনো পিওএব নাই, তার মানে কি এগুলো ভেন্ট্রিকুলার একটোপিক, মোর হোয়াইট দেন দিস ওয়ান। ভেন্ট্রিকুলার একটোপিকের ধরনই হচ্ছে পিওএব থাকে না এবং হোয়াইট কিউআরএস কমপ্লেক্স হয় এবং একটা পজ আসে। কিন্তু যেহেতু এখানে কোনো সাইনাস নোডের কোনো কারবারই নাই, এখানে যখন এখানে সাইনাস এস এর পিওএব আছে, নরমাল একটা সাইনাস কমপ্লেক্স সাইনাস নোড থেকে আসছে, নরমাল কিউআরএস কমপ্লেক্স, নরমাল একটা ইলেকট্রিভিটি অ্যাক্টিভিটি, কিন্তু এখানে কোনো সাইনাস নোডের কোনো ইম্পালস নাই, সব ভেন্ট্রিকল থেকে আসছে। অর্থাৎ ভেন্ট্রিকুলার রিদম, এই যে বললাম 20 to 40 হচ্ছে ইনহেরেন্ট প্রপার্টি ভেন্ট্রিকুলার মাসলের, সেই রেটেও ফায়ার করছে।
তাহলে এটাকে আমরা বলি ইডিও ভেন্ট্রিকুলার রিদম, অর্থাৎ সব কন্ডাক্টিং টিস্যু যদি নষ্ট হয়ে যায় বা আপাতত বন্ধ হয়ে থাকে, তাহলে ভেন্ট্রিকল থেকে যদি বিট উঠে উইদাউট এনহ্যান্সড অটোমেটিসিটি, উইদাউট অ্যাবনর্মাল অটোমেটিসিটি, তাহলে ওর যে রেট ইনহেরেন্ট প্রপার্টি 20 to 40 তে বিট দেওয়া, সেই রেটে বিট দিতে থাকবে। এটা হলো ইডিওভেন্ট্রিকুলার রিদম। এটা কমনলি থ্রম্বোলাইটিক দেওয়ার পর হয়। এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি খুব বেশি ব্র্যাডিকার্ডিয়া হয় তাহলে দেখা যায় যে অ্যাট্রোপিন দিলেই ঠিক হয়ে যায়। অ্যাট্রোপিন দিলেই সাইনাস নোডের ডিসচার্জ বেড়ে যায়, তখন সে সাইনাস নোডটা আবার নরমাল পেসমেকারের রোল সে প্লে করে। এই দেখো এখানে ইডিওভেন্ট্রিকুলার রিদম, কিন্তু এর রেটটা অনেক বেশি, নিচেরটা রেট অনেক বেশি। হ্যাঁ, এখানে রেট কত 300, 150, 175 হয়নি, মনে করে 80-85 মধ্যে আছে রেটটা। তাহলে ভেন্ট্রিকল থেকে আসলে তো 20 to 40 হওয়ার কথা, এখানে আবার বেশি, অথচ একই রকম দেখতে কমপ্লেক্স গুলো, কোনো পি ওয়েভ নাই আগে। অর্থাৎ ভেন্ট্রিকল থেকে আসছে কিন্তু বেশি রেটে আসছে, 60-র বেশি রেটে আসছে। তাহলে এটাকে আমরা বলি ইডিওভেন্ট্রিকুলার রিদম বাট অ্যাক্সিলারেটেড, মানে বৃদ্ধিপ্রাপ্ত, অ্যাক্সিলারেটেড ইডিওভেন্ট্রিকুলার রিদম। তাহলে এটাও হইতে পারে, এটাও খুব কমনলি দেখা যায় থ্রম্বোলাইটিক দেওয়ার পরে। থ্রম্বোলাইটিক দেওয়ার পরে অ্যারিথমিয়া দেখতে হলে, শিখতে হলে চুপচাপ থ্রম্বোলাইটিক দিয়ে মনিটরের দিকে তাকায় থাকতে হবে, কার্ডিয়াক মনিটরের দিকে, সব অ্যারিথমিয়া দেখা যায়। তাহলে ইডিওভেন্ট্রিকুলার রিদম। এই ভেন্ট্রিকুলার বিট গুলোই যদি খুব বেশি রেটে আসে, 120-র বেশি আসে, তখন হয়ে যায় ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডি, তখন ইমার্জেন্সি হয়ে যায়। ইডিওভেন্ট্রিকুলার রিদম পর্যন্ত ঠিক আছে, অ্যাক্সিলারেটেড ইডিওভেন্ট্রিকুলার পর্যন্ত আমাদের চিন্তা করার কিছু থাকে না, থ্রম্বোলাইটিক দেওয়ার পরে ঠিক হয়ে যায়। থ্রম্বোলাইটিক চলতে থাকলে এটা আসে। কিন্তু এই ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া যদি হয় এবং সেটা যদি 30 সেকেন্ডের বেশি থাকে, অথবা এত বেশি রেটে হয় যে পেশেন্টের কলাপস করে যায়, পেশেন্টের হাইপোটেনশন হয়ে যায়, হ্যাঁ, আনকনসিয়াস হয়ে যেতে নাই, রেস্টলেস হয়ে যায়, তখন কিন্তু এটাকে ট্রিট করতে হয়। ঠিক আছে? তাহলে ভেন্ট্রিকুলার ইডিওভেন্ট্রিকুলার রিদমে যদি খুব বেশি ব্র্যাডিকার্ডিয়া হয়, আমরা অ্যাট্রোপিন দিলেই নরমাল যে পেসমেকার এসএ নোট, তার ফায়ারিং রেট বেড়ে যাবে, ঠিক হয়ে যাবে। কিন্তু যদি ভিটি হয়ে যায়, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হয়ে যায়, 30 সেকেন্ড বেশি থাকে, অথবা খুব বেশি রেটে থাকে, যার কারণে তার হিমোডাইনামিক কলাপস, সোজা কথা, পেশেন্ট রেস্টলেস হয়ে যাচ্ছে, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরে চলে যাচ্ছে, হাইপোটেনশন হয়ে যাচ্ছে, সেরিব্রাল হাইপোপারফিউশনের কারণে সে রেস্টলেস হয়ে যাচ্ছে, তখন আমাদেরকে ইমিডিয়েট কিছু ম্যানেজ করতে হবে। কি ম্যানেজমেন্ট দিব? আমরা এর আগে বোধহয় বলছিলাম স্লাইডগুলো, বা এর পরেও থাকতে পারে, অথবা আগেই বলে আসছি বোধহয় আমরা। তা আমরা মুখে মুখে বলি। এরকম ক্ষেত্রে আমরা পেশেন্টকে যেটা করব, অ্যাকুট এমআই এর ক্ষেত্রে সরাসরি আমরা ডিসি শক দিয়ে দিই, আমরা আর কোনো দেরি সহ্য করি না অ্যাকুট এমআই এর ক্ষেত্রে। বা অ্যাকুট করোনারি সিনড্রোমের ক্ষেত্রে আমরা, যদি 30 সেকেন্ডের বেশি হয় অথবা হিমোডাইনামিক কলাপস হয়ে যায়, কোনো রিস্ক নেই না, সাথে সাথে আমরা ডাইরেক্ট কারেন্ট শক, ডিসি শক, ডিফিব্রিলেটর দিয়ে, তোমরা দেখো ছবি সিনেমায় দেখো বা অন্যভাবে দেখছো, ডিফিব্রিলেটর দিয়ে শক দিয়ে দিই আমরা পেশেন্টকে। এর বাহিরে আমরা কিছু যদি কন্টিনিউ করতে থাকি ভিটি, দেখা গেল একটা পেশেন্টের ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হচ্ছে, অথচ তার ব্লাড প্রেশার, হাইপোটেনশন হয়ে যায়নি, পেশেন্ট শকে যায়নি, কিন্তু অ্যানজাইনা হচ্ছে, ডিস্ট্রেস হচ্ছে, তখন আমরা শক না দিয়ে, শক দিলেও কিন্তু পেশেন্টের অনেক অনেক কমফোর্ট হয়, পেইনফুল, সিলেক্ট করে দিতে হয়। তো এরকম যদি হয় যে না, বেশি খারাপের দিকে যায়নি, তখন আমরা কিছু কিছু ড্রাগ, অথবা অ্যাকুট এমআই নয়, অন্য কোনো কারণে যদি আমাদের কাছে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া নিয়ে আসে, অন্য কোনো অসুবিধা, স্ট্রাকচারে নরমাল হার্ট, তারও ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হতে পারে। তো সেরকম যদি হয়, সেক্ষেত্রে আমরা কিছু কিছু ড্রাগ ব্যবহার করতে পারি অ্যাকুট অবস্থায়। সেগুলো হচ্ছে লিগনোকেইন, যেটা লোকাল অ্যানেস্থেটিক হিসেবে ব্যবহার করা হয়। লিগনোকেইন আইভি দিয়ে দিলেই অনেক সময় এটা রিভার্ট করে যায় সাইনাস, অথবা লিগনোকেইন অ্যাকুট বোলাস ডোজ হিসেবে 5 সিসি দিয়ে দিলাম, আর একটা ডোজিং শিডিউল আছে, সেই অনুযায়ী যদি মেইনটেনেন্স দিয়ে দিই, হ্যাঁ, এরকম আধা ঘন্টা, 1 ঘন্টা, 24 ঘন্টা এরকম আছে, দিয়ে দিই, তাহলে দেখা যায় যে এই ভিটিটা চলে যায়। অর্থাৎ আমরা লিগনোকেইন ইউজ করতে পারি। পরীক্ষায় অনেক সময় তোমাদের স্যাররা জিজ্ঞেস করতে পারে, ভাই ভিটি হচ্ছে, কি দিবা? শক দিবা? কোনো ওষুধ দেওয়া হয় না? হ্যাঁ, দেওয়া হয়, লিগনোকেইন দিতে পারি। আর কি দিতে পারো অ্যাকুট অবস্থায়? অ্যামিওডারোন,
লিগনোকেইন দিতে পারি অ্যাকুট অবস্থায়, লিগনোকেইন আর অ্যামিওডারন। একটা রোগী অ্যাকুট অবস্থায় আসলো, ডিসি শকের বাইরে যে কোনো ভিত্তিতে আমরা লিগনোকেইন ইউজ করতে পারি, অ্যামিওডারন আইভি দিতে পারি। এগুলোর এক একটা শিডিউল আছে, শুধু নাম জানলেই হবে। তাহলে ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়ার চেহারাটা হচ্ছে এরকম, হোয়াইট কমপ্লেক্স, রেগুলার ট্যাকিকার্ডিয়া। কিছু ইরেগুলারিটি থাকে, আরো কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়া গুলো আমি এখানে আলাপ করে তোমাদের মাথা বার্ডেন করতে চাচ্ছি না, আস্তে আস্তে পরে জানবা, বা যদি সময় পাই, আমাদের পরীক্ষা দেরি করে হয়, সময় পাই তাহলে পরে আলাপ করবো। তাহলে এই গেল আমাদের ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া এবং এর অ্যাকুট ম্যানেজমেন্ট। আর লং টার্ম ম্যানেজমেন্টের জন্য তো আমাদের লং টার্মে পরবর্তীতে দেখা যায় ছেড়ে দিলাম, বাসায় গিয়ে মাঝে মাঝে ভিটি হচ্ছে, মাঝে মাঝে ফ্রিকুয়েন্ট ভেন্টিকুলার অ্যাক্টিভিটি হচ্ছে। হ্যাঁ, এটা তোমার ভিটি হচ্ছে কিন্তু অল্প ডিউরেশনের ভিটি। কেমন? আহ, এটা এটাকে আমরা বলি সাস্টেইন ভিটি, নন সাস্টেইন। ওই আলোচনায় আমরা যেতে চাচ্ছি না। মাঝে মাঝে 10 সেকেন্ড 15 সেকেন্ড ভিটি থাকে, বারে বারে একটোপিক হয়, ভেন্টিকুলার একটোপিক হয়, হতেই আছে 1 মাস 1.5 মাস ধরে। তখন সেই রোগীগুলোর আমরা অ্যাকচুয়ালি বিটা ব্লকারের ডোজ বাড়াই, ওরাল অ্যামিডারন দিতে পারি। তারপরেও যদি না হয়, তাহলে আমরা ওই যে করোনারি অ্যানজিওগ্রাম করে তার রিভাস্কুলারাইজ করতে পারি, অ্যানজিওপ্লাস্টি বা বাইপাস করতে পারি। তারপরেও যদি হয়, আরো ব্যবস্থা আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখি সময় পাচ্ছি কিনা। এইবার আসো, কে বলছিল হার্ট ব্লক? সেই হার্ট ব্লক আমি তোমাদেরকে বলছিলাম, কিন্তু এর আগে ক্লাস নিয়েছিলাম যে হার্ট ব্লক, সেখানে হার্ট ব্লকের ক্লাস আমি নিয়ে এসেছি ব্রাডিকার্ডিয়ার কজের মধ্যে, মনে করে দেখো, সেটাই আমি একটু বলছি। এখানে দেখো এই যে পি ওয়েভ, আমার অ্যারোটা আছে, বা এই যে ব্ল্যাক অ্যারো দেওয়া আছে, দিস আর দ্য পি ওয়েভস। এই যে পি ওয়েভস উইথ এ প্রলং পিআর ইন্টারভাল। যখনই 5 স্মল স্কয়ার, এখানে কয়টা আছে? এখানেই 5 স্মল স্কয়ার আছে, আর এখানে আরো 4টা, 9। এক একটা হচ্ছে 0.04, তার মানে 0.36 সেকেন্ড আছে। 0.20 সেকেন্ডের বেশি হলেই, 0.20 সেকেন্ডের বেশি হলেই বা 5 স্মল স্কয়ারের বেশি হলেই পিআর ইন্টারভাল আমরা বলবো প্রলং। তখনই হচ্ছে ফার্স্ট ডিগ্রি ব্লক। প্রত্যেকটা all the POFs will be conducted in the ventricle. প্রত্যেকটার পরে কিউআরএস কমপ্লেক্স আছে, বাট পিওএফ পিআর ইন্টারভাল প্রলং, এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি ব্লক। তাহলে এটা হতে পারে পার্টিকুলারলি ইনফেরিয়র মায়োকার্ডিয়াল ইনফাকশনে এই হার্ট ব্লক গুলো বেশি পাওয়া যায়। তারপর হচ্ছে সেকেন্ড ডিগ্রি এভি ব্লক। আমি যখন পড়াইছিলাম তোমাদেরকে মনে আছে হয়তো, মোবিস টাইপ 1 ছিল, মোবিস টাইপ 2 ছিল। মোবিস টাইপ 1 ছিল হচ্ছে গ্রাজুয়াল প্রলঙ্গেশন, এই যে পিআর ইন্টারভাল, এর থেকে পরের পিআর ইন্টারভালটা বড়, এর থেকে পরের পিআর ইন্টারভাল বড়, এরপরে একটু বড়, আরো বড়, আরো বড়, এরপরে একটা পি আছে আর কিউআরএস কমপ্লেক্স। তাহলে গ্রাজুয়াল সেকেন্ড ডিগ্রি এভি ব্লক হচ্ছে সাম অফ দ্য অ্যাট্রিয়াল অ্যাক্টিভিটি অথবা সাম অফ দ্য পিওএফস উইল নট বি কন্ডাক্টেড ইন দ্য ভেন্ট্রিকল। তাহলে বাই ডেফিনিশন ইট ইজ সাম অফ দ্য পিওএফ। এই যে একটা পিওএফ কন্ডাকশন হলো না, তাহলে এটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি এভি ব্লক। কিন্তু এটা মোবিস টাইপ না, টাইপ 1। এটা মোবিস টাইপ 1 কেন? গ্রাজুয়াল প্রলঙ্গেশন ফলোড বাই এ ড্রপ, এটা হলো মোবিস টাইপ 1। এখানে দেখো কি আছে, এখানে দেখো পি ওয়েভ আছে, সুন্দর বোঝা যাচ্ছে, পি পি পি, কিন্তু এখানে একটা ড্রপ হয়ে গেছে। এই জায়গাটা, এগুলো সাইনাস রিদমে ছিল, কিন্তু এই জায়গাটা এসে ড্রপ হয়ে গেছে। এটা একটা, এটা একটা পি, দুটো পি এর জন্য একটা কিউআরএস কমপ্লেক্স, দুটো পি এর জন্য একটা কিউআরএস, এখানে একটা পি, এখানে একটা পি। তার মানে কি, এই জায়গায় পেশেন্টটা সাইনাস রিদমে ছিল, কিন্তু হঠাৎ করে এসে সেকেন্ড ডিগ্রি 2:1 এভি ব্লক হয়ে গেছে। ঠিক আছে, 2:1 এভি ব্লকে অবশ্যই যেখানে পিআর ইন্টারভাল থাকবে সেগুলো ফিক্স থাকবে। এই পিআর যতটুকু, পরের পিআর ততটুকু, এখানে পিআর ততটুকুই হবে, এখানেও পিআর ততটুকুই হবে। পিআর ইন্টারভাল এমনকি নর্মাল পিআরও এই পিআর এর সমান হবে। এরপর আসে থার্ড ডিগ্রি এভি ব্লক। থার্ড ডিগ্রি এভি ব্লকে কিন্তু পিআর ইন্টারভাল ভেরিয়েবল হয়ে যাবে। অ্যাট্রিয়াল রেট গুলো অনেক বেশি, এখানে একটা পি আছে, এখানে একটা পি, এর মধ্যে একটা পড়ে গেছে, এখানে একটা পি, গায়ের সাথে লাগানো, অনেক দূরে একটা, আরো অনেক দূরে একটা পি। অর্থাৎ অ্যাট্রিয়াল রেট উইল বি হায়ার দ্যান ভেন্ট্রিকুলার রেট। পি ওয়েভ এর সংখ্যা বেশি থাকবে, কিউআরএস এর সংখ্যা কম থাকবে। এখানে দেখো, এখানে মোটামুটি কমপ্লিট হার্ট ব্লকের মতো হয়ে গেছে। তাহলে এই বিভিন্ন ধরনের হার্ট ব্লক পাওয়া যায় আমাদের ইনফিউএমআইতে, অ্যান্ট্রিওএমআইতে হতে পারে,
বাট ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফাকশনে বেশি পাওয়া যায়। যদি হার্ট ব্লক পাওয়া যায় তাহলে আমরা কি করি? প্রথম কাজ হচ্ছে ফার্স্ট ডিগ্রি এভি ব্লকে আমাদের তেমন কোনো চিকিৎসা লাগে না। সেকেন্ড ডিগ্রি মোবিস টাইপ 1-এও তেমন কোনো চিকিৎসা লাগে না। সেকেন্ড ডিগ্রি মোবিস টাইপ 2 এবং থার্ড ডিগ্রি এভি ব্লক যেগুলোতে রেট অনেক কম থাকে, প্রথম কাজ হচ্ছে আমাদের অ্যাট্রোপিন দিয়ে দেওয়া। অ্যাট্রোপিন দিলেই এটা যেটা রেট বাড়ায় দিবে, এসএ নোডের ইম্পালস যেমন বাড়াবে তেমনি এভি নোডের কন্ডাকশন বাড়াবে। তখনই দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে হার্ট ব্লক গুলো রিভার্ট করে যায়, নর্মাল সাইনাস রিদমে চলে আসে। যদি না আসে, রেট অনেক কম থাকে, সেক্ষেত্রে আমরা টেম্পোরারি পেসমেকার দিয়ে সাপোর্ট দিব। এর মধ্যে এমআই এর চিকিৎসা চলতে থাকবে, 1 দিন 2 দিন পরে ঠিক হয়ে যাবে। তখন আমরা টেম্পোরারি পেসমেকার খুলে নিব। তাহলে হার্ট ব্লক হলে উইথ সিগনিফিকেন্ট ব্র্যাডিকার্ডিয়া, হার্ট ব্লক উইথ সিগনিফিকেন্ট ব্র্যাডিকার্ডিয়া যদি থাকে 40 বা 40 নিচে যদি চলে যায়, সেক্ষেত্রে আমরা অ্যাট্রোপিন দিব। অ্যাট্রোপিন দিলেই আমাদের রেট বেড়ে যাবে, সাইনাস ইম্পালসে চলে আসবে, সাইনাস রিদমে চলে আসবে। যদি না আসে অথবা রেট খুব কমই থাকে, সেক্ষেত্রে আমরা টেম্পোরারি পেসমেকার ইমপ্লান্ট করতে পারি। টেম্পোরারি পেসমেকার ইমপ্লান্টে পেশেন্টকে 1 থেকে 2 দিন 3 দিন, কারো বেশি লাগতে পারে। কিন্তু কনকমিটেন্টলি এমআই এর চিকিৎসা দিলেই মোস্ট অফ দ্য কেসেস 1 দিন 2 দিন 3 দিনের মধ্যেই দে বিকাম রিভার্টেড টু সাইনাস রিদম। এই আর এর বাইরে হার্ট ব্লক, তাহলে আমাদের ভেন্ট্রিকুলার কিছু অ্যারিথমিয়া, ভেন্ট্রিকুলার একটোপিক্স থেকে শুরু, এর আগে প্রথমে বলছিলাম যে ভেন্ট্রিকুলার একটোপিক্স, যখন আমরা কমপ্লিকেশন আলাপ করছিলাম তখন কিন্তু আমরা বলছিলাম যে কি কি অ্যারিথমিয়া হতে পারে, সেগুলো কিন্তু কমপ্লিকেশনের মধ্যে আমরা বলছিলাম যে অনেকগুলো কমপ্লিকেশন হতে পারে। এই যে আর্লি কমপ্লিকেশনস এর মধ্যে ফ্যাটাল নন ফ্যাটাল অ্যারিথমিয়াস, ভেন্ট্রিকুলার একটোপিক্স, ভেন্ট্রিকুলার রিদম, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, সুপ্রাভেন্ট্রিকুলার হার্ট ব্লক, কার্ডিয়াক অ্যারেস্ট, অল পসিবল। হার্ট ফেলিওরটা আমরা আলাপ করে ফেলছি, অ্যারিথমিয়া আমাদের চলছে। এর বাইরেও আরো কিছু কমপ্লিকেশন ছিল, আমরা বলি আস্তে আস্তে। তাহলে আমাদের ভিটি গেল, হার্ট ব্লক গেল, আমরা এগুলো আলাপ করছিলাম। দিস ইজ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। দেখো ইররেগুলার, আরআর ইন্টারভাল ইররেগুলার এবং পি ওয়েভ ইজ রিপ্লেসড বাই ফিব্রিলারি ওয়েভস। দিস ইজ দ্য অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এটা আমি তোমাদেরকে বলছিলাম, এখন আর রিপিট করার সময় নেই। যেটা বলিনি সেটা হলো অ্যাট্রিয়াল ফ্লাটার। তোমাদেরকে বলছিলাম পরীক্ষায় খুবই কমনলি জিজ্ঞেস করা হয়, হোয়াট আর দ্য কজেস অফ ইররেগুলার পালস? নাম্বার 1 কজ ইজ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এই একটা বললেই ফেল করানো উচিত না, কিন্তু আরো বলা উচিত, যেমন অ্যাট্রিয়াল ফ্লাটার উইথ ভেরিয়েবল হার্ট ব্লক। অ্যাট্রিয়াল ফ্লাটার ফিব্রিলেশন একই রকম তো, যেমন পাশাপাশি জন্য দিচ্ছি দেখো। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে অনেক অ্যাট্রিয়ামের অনেক জায়গা থেকে ইম্পালস ওঠার চেষ্টা করে, ঠিক আছে? এই জন্য ছোট 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 ফিব্রিলারি ওয়েভ থাকে অথবা স্ট্রেট লাইন থাকে, আইদার পি ওয়েভ অ্যাবসেন্ট থাকবে অথবা ছোট 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 ফিব্রিলারি ওয়েভ, দেখা যায় না এরকম ওয়েভ থাকে অনেক জায়গায়। 300 টু 400 জায়গা থেকে এরকম ছোট ছোট কমপ্লেক্স ওঠার চেষ্টা করে। আর অ্যাট্রিয়াল ফ্লাটার হচ্ছে রেট একটু কম থাকে, অর্থাৎ 200 থেকে 300 এরকম রেটে হয় অ্যাট্রিয়াল অ্যাক্টিভিটি গুলো। এই জন্য পি ওয়েভ ইজ রিপ্লেসড বাই ফ্লাটার ওয়েভস। এই যে এগুলো দেখো ফ্লাটার ওয়েভস, অর্থাৎ নরমালি পি ওয়েভ না থাকলে অ্যাবসেন্ট থাকবে বা ফিউল ওয়েভ থাকবে বা ফ্লাটার ওয়েভ থাকবে। ফ্লাটার ওয়েভ হচ্ছে মোর, মানে দিস আর দ্য লার্জার ওয়েভ, মোর সিমিলার টু পি ওয়েভস, কিন্তু স টুথ অ্যাপিয়ারেন্স। তোমরা স দেখছো তো না, এটাকে বলে করাতের যে দাঁতগুলো আছে তার মতো, এর মতো sawtooth appearance of the flutter waves. These are the flutter waves. এটা স্পষ্ট, এত ছোট ছোট নয়। হ্যাঁ, এবং এখানে দেখবা একটা, দুটা, তিনটা, এই কিউআরএস এর সাথে লাগানো যেটা, এটাও এরকম ধরতে হবে 4টা। তাহলে 1 2 3 4, এখানেও আছে 1 2 3 4, কিন্তু এখানে 1 2 3, অর্থাৎ এতগুলো অ্যাট্রিয়াল অ্যাক্টিভিটি হচ্ছে, এতগুলো ফ্লাটার ওয়েভ হচ্ছে, কিন্তু সবগুলো ভেন্ট্রিকুলে যাচ্ছে না। এখানে প্রতি 4টার জন্য একটা কিউআরএস কমপ্লেক্স, কিন্তু এইখানে 1 2 3 তিনটার জন্য একটা কিউআরএস কমপ্লেক্স, অর্থাৎ এখানেও ইররেগুলার পালস। তাহলে অর্থাৎ
এখানে কিন্তু হার্ট ব্লক হচ্ছে। ৪ টার জায়গায় একটা পাস করতে দিচ্ছে। তার মানে কি হার্ট ব্লক হচ্ছে। এভি নোড আটকায় রাখতেছে এগুলোকে। ৪ টার জায়গায় একটাকে ছেড়ে দিচ্ছে। বাদবাকিগুলোকে আটকায় রাখছে। এখানে ৩ টার জায়গায় একটাকে যেতে দিচ্ছে। ২ টাকে আটকায় রাখতেছে। এই যে ভেরিয়েবল অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ব্লক, ভেরিয়েবল হার্ট ব্লক। এটা একটা ইররেগুলার পালসের কারণ। যদি এমন হতো সব জায়গায় ৪ টার জায়গায় একটা ছাড়তেছে, ৪ টার জায়গায় একটা, সেটা কিন্তু আবার রেগুলার পালস হতো। এইজন্য অ্যাট্রিয়াল ফ্লাটারের রেগুলার পালসও হতে পারে যদি ফিক্সড হার্ট ব্লক হয়। আর যদি ভেরিয়েবল এভি ব্লক হয় তাহলে ইররেগুলারলি এইজন্য অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বললেই হয়ে গেল ইররেগুলার পালসের কারণ। কিন্তু যদি অ্যাট্রিয়াল ফ্লাটার শুধু বলো তাহলে হবে না। অ্যাট্রিয়াল ফ্লাটার উইথ ভেরিয়েবল এভি ব্লক। আরেকটা কথা ছিল একটোপিক্স ইন ইররেগুলার ফ্যাশন। সেটা অ্যাট্রিয়াল একটোপিক্স যদি ইররেগুলার ফ্যাশনে হয় তাও হবে ইররেগুলার পালস। ভেন্ট্রিকুলার একটোপিক্স যদি ইররেগুলার ফ্যাশনে আসে সেটা ইররেগুলার পালসের কারণ হবে। তাহলে এখানে ইররেগুলার পালসের আমরা ৩ টা কারণ জানতে পারলাম। এগুলোও যদি খুব বেশি রেটে হয় অ্যাকুট করোনারি সিনড্রোমের সাথে, রেট দেখা গেল যে 200, পেশেন্ট কোলাপস করে যাচ্ছে। সেক্ষেত্রে ডিসি শক ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস। অন্যান্য জায়গায় আসলে কি চিকিৎসা সেটা আমি তোমাদেরকে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পড়ানোর সময় বলছি, দেখে নিও। অ্যাট্রিয়াল ফ্লাটারের চিকিৎসাও অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের মতো। ওই একই রকম মোটামুটি ড্রাগও একই রকম। ওই অ্যাকুট প্রেজেন্টেশন হলে ডিসি শকও একই রকম। অন্যান্য জিনিসও একই রকম। অ্যান্টিকোয়াগুল্যান্টও একই রকম। মোটামুটি একই রকম। এখানে একটা অ্যারিথমিয়া দেখো। আমরা এগুলো কি সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া বলছি। দেখো ন্যারো কমপ্লেক্স, তাই না? ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া যখন আমরা বলছিলাম তখন দিস ওয়ার দ্য ওয়াইড কমপ্লেক্স। ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া গুলো ওয়াইড কমপ্লেক্স ছিল। কিন্তু যখনই আমরা সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া বলছি, সেটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হোক, অ্যাট্রিয়াল ফ্লাটার হোক, এটা হলো একটা সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া আমরা বলি। আমরা যারা কার্ডিওলজিস্ট তারা এটা এই নামে ডাকি না। কিন্তু কমনলি সবার মধ্যেই প্রচলিত যেটা সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া নামে আরেকটা ট্যাকিকার্ডিয়া আছে। সব কিন্তু ন্যারো কমপ্লেক্স। অর্থাৎ ভেন্ট্রিকুলার উপরে যত অ্যারিথমিয়া সবগুলো ন্যারো কমপ্লেক্স। এখানে যেখানে রেগুলার একটা ট্যাকিকার্ডিয়া কিন্তু পিওএফ ঠিক মতো বোঝা যায় না। একদম রেগুলার। বাট পিওএফ ঠিক মতো বোঝা যায় না। সেটাই হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। একটুকু জানো। রেট 140 এর বেশি হবে, 140 এর বেশি। পিওএফ ঠিক মতো বোঝা যাবে না। বাট রেগুলার, ভেরি রেগুলার ট্যাকিকার্ডিয়া। ভেরি রেগুলার ট্যাকিকার্ডিয়া। কোনো ইরেগুলারিটি নেই। সেটাই হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এটাও যদি অ্যাকিউট অবস্থায় আসে বা অ্যাকুট করোনারি সিনড্রোমের সঙ্গে হয়, ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে ডিসি শক। ট্রিটমেন্ট অফ চয়েস এবং সিনক্রোনাইজড ডিসি শক। আমরা এমনভাবে ডিসি শক দেব যেন এই আর এর উপরে পড়ে। ওখানে একটা ডিফিব্রিলেটর যখন দেখবা তখন দেখবা একটা বাটন আছে সিনক্রোনাইজড মোডে দিলেই ও আর ওয়েভ গুলোকে আইডেন্টিফাই করবে এবং আর ওয়েভের উপর শক দিবে। আর ওয়েভের শক না দিলেই কিন্তু আবার ঘটনা উল্টাপাল্টা হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে। তো যাই হোক, ডিসি শক ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস। যখন যদি অ্যাকুট অবস্থায় আসে, সেটা অ্যাকুট করোনারি সিনড্রোমের সাথে হোক বা অন্যান্য কারণে নরমাল হার্টে যদি হয় তাহলেও কিন্তু আমরা ডিসি শক দিব। এর বাইরে আমরা নরমাল অবস্থায়, নরমাল অ্যাকুট করোনারি সিনড্রোম নয় এমন অবস্থায় বহু মানুষের সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া নিয়ে আসে। তখন আমরা দুটো ড্রাগের নাম মনে রাখো। ব্রঙ্কিয়াল অ্যাজমা না থাকলে আমরা দেব ফার্স্ট চয়েস হচ্ছে অ্যাডেনোসিন। ফার্স্ট চয়েস ইন ট্রিটিং সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ইজ অ্যাডেনোসিন। যদি ব্রঙ্কিয়াল অ্যাজমা না থাকে। ব্রঙ্কিয়াল অ্যাজমা ইজ এ কন্ট্রাইন্ডিকেশন ফর অ্যাডেনোসিন। যদি ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে তাহলে আমরা ভেরাপামিল, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, রেট লোয়ারিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আইভি পাওয়া যায়। সেই আইভি আমরা দিয়ে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া অ্যাকুটলি যদি আসে ম্যানেজ করি। তাহলে আমাদের অ্যারিথমিয়া কিন্তু অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের মতো করে অ্যাট্রিয়াল ফ্লাটারটা পড়ে নেবা। একই চিকিৎসা, একই। শুধু পার্থক্য এইটুকুই যে এর রেট কম থাকে। কমপ্লেক্স গুলো, অ্যাট্রিয়াল কমপ্লেক্স গুলো মোর শর্ট উইথ ইন অ্যাপিয়ারেন্স এবং মোর অর লেস সিমিলার টু পিওএফস। কেমন? কিন্তু এরাও ট্যাকিয়ারিথমিয়া সাধারণত করে। আর এসভিটি হচ্ছে ভেরি রেগুলার ট্যাকিকার্ডিয়া, ন্যারো কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া, যেখানে কোনো রকম পি ওয়েভ এর কারবার নাই। সেখানে ফিব্রিলার ওয়েভ থাকবে না,
এবং ভেরি রেগুলার, কোনো সটুতে থাকবে না, কোনো পিওএবও থাকবে না। এটাই হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এবং সেটা অ্যাকুরেটলি আমরা সবগুলোতে ডিসিশন দিতে পারি। আর এসবিটিতে আমরা অ্যাডেনোসিন ব্রঙ্কিওলস না থাকলে ড্রাগ দিতে পারি ভেরাপান। এমআই এর ক্ষেত্রে আমরা দিব না, এমআই এর ক্ষেত্রে সরাসরি ডিসিশন দিব, বা অ্যাকুট করোনারি সিনড্রোম সরাসরি ডিসিশন, নো আদার ট্রিটমেন্ট। তো অন্যান্য ক্ষেত্রে আমরা এই দুটো ড্রাগ ইউজ করতে পারি। এবারে আসো কার্ডিয়াক অ্যারেস্ট। এটা হলো আজকে আমার, মানে তোমাদের তো সংক্ষেপ করতে করতে আমার জান বের হয়ে যাচ্ছে। কার্ডিয়াক অ্যারেস্টের উপরে একটা লেকচার ছিল এর আগের ফিজিক্যাল গুলাই। এনিওয়ে, অ্যাকুট এমআই এর কমপ্লিকেশন আমি আর বেশি সময় নেব না, 5 থেকে 10 মিনিট সময় নেব। অ্যাকুট এমআই ইম্পর্টেন্ট কমপ্লিকেশন, যেটার জন্য সিসিউতে অ্যাডমিশন দরকার, যে হার্ট বন্ধ হয়ে যায়, কথা বলতে রোগী খালি বলবে যে বুকে ব্যথা, বাস হার্ট বন্ধ, কার্ডিয়াক অ্যারেস্ট। তাহলে সিজেশন অফ অল কার্ডিয়াক অ্যারেস্ট, দিট ইজ কার্ডিয়াক অ্যারেস্ট। তাহলে কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে এমন একটা অ্যাক্টিভিটি যেখানে মেকানিক্যাল পাম্প বন্ধ হয়ে যাবে, ইলেকট্রিসিটি যাই থাকুক, ইসিজিতে যাই থাকুক, এর অনেক ইলেকট্রোমেকানিক্যাল কজ আছে, কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট বাই ডেফিনেশন সিজেশন অফ অল মেকানিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য ভেন্ট্রিকল, এটাই হচ্ছে, বা হার্ট, এটাই হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। যার ফলে আমি কি পাবো না, হার্ট বন্ধ হয়ে গেলে কি হয়, পেশেন্ট সাথে সাথে আনকনসিয়াস হয়ে যাবে, সাথে সাথে পেশেন্ট কনভালশন হতে পারে, কনভালশন হলেই মিক্সচুরেশন করে দেয়, অনেক সময় ডেফিকেশন হয়ে যায়, তাই না? আনকনসিয়াস এক নম্বর কথা, তার পালস পাবো না, ব্লাড প্রেশার পাবো না, পেশেন্ট আনকনসিয়াস। তাহলে প্রথম কারণ হচ্ছে সিজেশন অফ অল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট। তাহলে এটা কার্ডিয়াক অ্যারেস্ট, এবং কার্ডিয়াক অ্যারেস্ট বুঝবো কি করে, পেশেন্ট সাথে সাথে আনকনসিয়াস হয়ে যাবে, পেশেন্টের আনকনসিয়াসনেসের কারণে কনভার্সন হতে পারে, সাথে আমরা এক্সামিন করলে পালস পাবো না, ব্লাড প্রেশার পাবো না, কিছু পাবো না, এবং কার্ডিয়াক সাউন্ড, হার্ট সাউন্ড পাবো না, পেশেন্টের কনভার্সন হতে পারে, মিক্সচুরেশন ডেফিকেশন হয়ে যেতে পারে। এটা হলো কার্ডিয়াক। এখন অ্যাকুট এমআইটা কেন হয় কার্ডিয়াক অ্যারেস্ট? কার্ডিয়াক অ্যারেস্টের 4টে কারণ, তোমাদের জন্য 3টা কারণ। এই একটা কারণ, এই উপরে এই সিলটা একটা কারণ। এটা হলো, দেখবা কিছু কিছু কমপ্লেক্স আছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে যেমন ছিল খুব ছোট ছোট, এখানে একটুখানি একটুখানি বড়, কিন্তু কিছুই বোঝা যায় না, এটা হলো ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। মনে হচ্ছে কিছু একটা আছে, এটা হচ্ছে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এটা লেখাটা বোঝা যাচ্ছে না, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন কোর্স এটাকে বলে, হ্যাঁ, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। কিন্তু অ্যাট্রিয়াল ফিব্রিলেশনও ছিল কোর্স, এখানে কমপ্লেক্স গুলো বেশ বড় বড়, আবার ফাইন ছিল, এখানে কোর্স। আর নিচেরটা দেখো ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, কিন্তু কিছু কিছু বোঝা যায় যায় না, স্ট্রেট লাইন মনে হচ্ছে, আবার একটু একটু আছে মনে হচ্ছে, ইজ ফাইন ফিব্রিলেশন। তাহলে এটা হলো কিছু কিছু আছে, আবার কখনো কিছু দেখা যায় যায় না মনে হচ্ছে স্ট্রেট লাইন, আবার একটু একটু আছে, এই ফাইন ভিল। অর্থাৎ কিছু ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকে, অসংখ্য ভেন্ট্রিকুলার অসংখ্য জায়গা থেকে ইম্পালস ওঠার চেষ্টা করবে, অসংখ্য জায়গা থেকে ঠেলাঠেলি করে কেউই আর কিছু করতে পারছে না, এই অবস্থা হবে। হ্যাঁ, তো এই এরকম অবস্থা আছে। কাজে ইফেক্টিভ কোনো ইলেকট্রিসিটি নাই, ইফেক্টিভ কোনো ইলেকট্রিসিটি না থাকলে মেকানিক্যাল অ্যাক্টিভিটি থাকবে না। কাজে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন এটা আইডেন্টিফাই করা খুব জরুরি, কি কারণে আমার অ্যারেস্ট হয়েছে, নাহলে চিকিৎসা হবে না। কাজেই মনিটরে লাগা রাখলে এটা। আরেকটা হচ্ছে ফাইন, ছোট 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 থাকবে, কখনো স্ট্রেট লাইনের মতো মনে হবে। আরেকটা হচ্ছে অ্যাসিস্টল। তাহলে একটা কজ হচ্ছে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, একটা কজ হচ্ছে অ্যাসিস্টল, অর্থাৎ কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নেই, একদম স্ট্রেট লাইন, ফুল স্ট্রেট লাইন। মাঝে মাঝে মনে হচ্ছে এখানে একটু খোঁচা আছে, এই জন্য বলা হয়েছে পি ওয়েভ অ্যাসিস্টল, অর্থাৎ ভেন্ট্রিকুলার অ্যাসিস্টল হয়েছে, ভেন্ট্রিকুলার কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, মাঝে মাঝে অ্যাট্রিয়াল অ্যাক্টিভিটি আসছে, পি ওয়েভ, এই যে ছোট ছোট, এটা এই জন্য বলছে পি ওয়েভ অ্যাসিস্টল। আর একটা হচ্ছে স্ট্রেট লাইন অ্যাসিস্টল, একেবারে স্ট্রেট, কোনো পিও বোঝা যায় না, কোনো কিছু না, একদম স্ট্রেট, দুটোটাই অ্যাসিস্টল। আমরা বলছি ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন আর ভেন্ট্রিকুলার অ্যাসিস্টল। এখানে কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, কার্ডিয়াক কোনো অ্যাক্টিভিটি নাই, কিন্তু ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার অ্যাসিস্টল, ভেন্ট্রিকুলার কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নাই, অ্যাট্রিয়ামের মাঝে মাঝে পি আসতে পারে। তাহলে এটা হচ্ছে একটা, কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি নাই, কাজেই কোনো হার্টের মেকানিক্যাল অ্যাক্টিভিটিও নাই, এই একটা কারণ। তাহলে অ্যাসিস্টল গেল, পিওএফ অ্যাসিস্টল, স্ট্রেট লাইন অ্যাসিস্টল, দুটোই অ্যাসিস্টল, দুটোই ফিব্রিলেশন। আরেকটা কজ আছে, সেটা হচ্ছে ইলেকট্রো মেকানিক্যাল ডিসিশন, অর্থাৎ কার্ডিয়াক মনিটরে তুমি দেখবা আছে তো কি কি রেসপন্স, অথচ রোগী আনকনশাস,
রোগীর পালস নাই, ব্লাড প্রেশার নাই, হার্ট সাউন্ড নাই। এটা কেমন কোন কথা হলো? অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আছে, সুইচ দিচ্ছি, ফ্যান ঘুরে না। হ্যাঁ, কারেকশন আছে, ফ্যান নাই, ফ্যান ঘুরে না। অর্থাৎ হার্ট এটা বড়সড় কিছু একটা হচ্ছে, আইদার মায়োকার্ডিয়াল রাপচার হয়ে গেছে অথবা ফ্রিওয়াল রাপচার করে গেছে, টেম্পোনেট হয়ে গেছে। এই ধরনের কোনো বড়সড় ঘটনা ঘটেছে, যে কারণে তার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকা সত্ত্বেও ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করতে পারছে না। এই তিনটা হচ্ছে মেজর কারণ। এই তিনটাই তোমরা জানবা, আরেকটা কারণ আছে, এটা তোমাদের জন্য। এরকম হলে এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের সবার জানা দরকার। অথবা আজকে তোমাদের প্রেজেন্স খুব কম। এটা হাটে মাঠে ঘাটে যদি না জানো ফিফথ ইয়ারে, তাহলেও কিন্তু খুব বেইজ্জতি হইতে পারে। মানে এটা নন মেডিকেল পার্সনদেরও জানতে হবে, পাবলিককে জানতে হবে। এটা প্রচার করা হয় বিদেশে, যে এটা জানতেই হয় যে একটা রোগী হঠাৎ করে স্যার ইলেকট্রোমেকানিক্যাল কি বললেন স্যার? ইলেকট্রোমেকানিক্যাল ইলেকট্রোমেকানিক্যাল ডিসোসিয়েশন, মানে ইলেকট্রিক্যাল জি অ্যাক্টিভিটি আছে, মেকানিক্যাল অ্যাক্টিভিটি নেই। অথবা এটার আরেকটা নাম আছে পালসলেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। ঠিক আছে, নাম থেকে বোঝা যাচ্ছে পালস নাই অথচ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আছে, হার্টের কাজ নাই অথচ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আছে, দুটোটাই এটা টার্ম প্রচলিত। তাহলে আমাদের বেসিক লাইফ সাপোর্ট, এই বেসিক লাইফ সাপোর্টটা পৃথিবীর সমস্ত উন্নত দেশে এবং কিছু কিছু আন্ডার ডেভেলপড কান্ট্রিতেও পাবলিককে শিক্ষা দেওয়া হয়। আমি আশা করছিলাম যে আজকে তোমাদের উপস্থিতি অনেক বেশি থাকবে, কিন্তু যাই হোক কোনো কারণে কিন্তু আমাকে বলতেই হচ্ছে, শেষ করতেই হবে আজকে এটা। তাহলে যদি এটা আমি যা কিছু বলবো, কার্ডিয়াক অ্যারেস্ট ম্যানেজমেন্টের দুটো ধাপ। একটা হচ্ছে বেসিক লাইফ সাপোর্ট, যেটা হাটে ঘাটে মাঠে পথে ঘাটে যে কোনো জায়গায় তোমাকে এটা করতে হবে। আরেকটা হচ্ছে অ্যাডভান্সড, যেটা আমরা করোনারি কেয়ার এটা করবো, শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, হঠাৎ করে লাইনটা কাটা গেল স্যার। লাইন মানে কি ইলেকট্রিসিটি নাই? এখন মোবাইল ডাটা দিলাম, কে জানে কত এমবি আছে, আল্লাহ মালিক জানে। আমার কপাল কি আর তোমাদের কপাল কি, এখন দেখতে হবে। ভরসা স্যার। স্ক্রিন শেয়ার করছি, দেখো দেখি দেখা যাচ্ছে না? জি স্যার, আসছে স্যার। বাট আই ওয়ান্ট টু ফিনিশ, আই হ্যাভ টু ফিনিশ টুডে, না হলেও আর এটা বলা হবে না। তাহলে এরকম হলে দিস ইজ দ্য বেসিক লাইফ সাপোর্ট। হ্যাঁ, চটচট করে দেখা যায় ছবিগুলো। আমি কল ফর হেল্প, প্রথমেই দেখার পরে আশেপাশের লোকজনকে ডাকতে হবে। এরকম কোনো মানুষ দেখলে ডাকতে হবে, হেল্পের জন্য আসো, তোমরা আসো, আমাকে সাহায্য করো। হ্যাঁ, তাহলে এরপরে আমাদেরকে পজিশন করতে হবে ভিকটিমকে, যে কোনো পজিশনেই থাকুক আমাকে এই পজিশনে নিয়ে যেতে হবে এবং তাকে নিরাপদ জায়গায়, পানির পাশে হতে পারে, পুকুরের পাশে হতে পারে, আগুনের পাশে হতে পারে, সেফ জায়গায় তাকে রিমুভ করতে হবে। তারপরে তারপরে আমাকে এয়ারওয়েটা তার ক্লিয়ার করতে হবে। কোনো অপরিষ্কার কিছু থাকলে এটা আঙ্গুল দিয়ে হোক, অন্য কিছু দিয়ে হোক, উম, এটা ক্লিয়ার করতে হবে। এবং তার দেখো এক হাত মাথার উপরে দিয়েছে, একটা চিনে দিয়েছে, এবং ঘাড়টাকে এক্সটেন্ড করতে হবে, এয়ারওয়ে ক্লিয়ার, যাতে করে বাতাস আমি দিতে পারি। আগে এবিসি বলতো, অর্থাৎ আগে এয়ারওয়ে দেখো, ব্রিদিং চেক করো, পরে সার্কুলেশন। এখন চেঞ্জ হয়ে গেছে, প্রথমে এখন সার্কুলেশনের কথা বলে। তারপরেও আমি এই রিদমটাই তোমাকে বলছি, এটাই হয়তো সবাই জানে এই জন্য। তাহলে এই যে এই যে দেখো এখানে ফোর্স দিচ্ছে, এটাকে নেকটাকে এক্সটেন্ড করতে, যাতে করে আমার এয়ারওয়েটা ক্লিয়ার হয়। মুখে কোনো সেক্রেশন থাকলে এটা ক্লিয়ার করতে হবে, পেশেন্টকে সুপাইন পজিশন করতে হবে। তাহলে আমাদেরকে পজিশন করে আগে হেল্পের জন্য ডাকলাম, সুপাইন পজিশন করলাম, এয়ারওয়েটাকে ক্লিয়ার করলাম, এইভাবে নেক এক্সটেনশন করলাম। তারপর শুনতে হবে শ্বাস নিচ্ছে কি নিচ্ছে না। হ্যাঁ, না নেয়, এর আগের প্রোটোকলে ছিল আগে দুটা ব্রিদিং দিয়ে দাও, দেখো শ্বাস নিচ্ছে কিনা। দুটা ব্রিদিং দিয়ে দেখো যে সে শ্বাস নিচ্ছে কিনা, কানে শোনা যায় কিনা, চেস্টের দিকে তাকাচ্ছে, বুক ফুলে যায় কিনা। হ্যাঁ, এটা কিন্তু তাকে দেখতেছে। তাহলে আর এখন ইদানিং বলে আগে তুমি কম্প্রেশন, চেস্ট কম্প্রেশন দিয়ে দাও, কারণ সার্কুলেশন মেনটেন করা বেশি জরুরি। এনিওয়ে যে কোনো একটা বললেই হবে।
বাচ্চাদের হলে শুনতে হবে এইভাবে। তারপরে এই সবই আর কি ছবি, মাউথ টু মাউথ ব্রিদিং দিলা। একটা একটা পাতলা রুমাল দেওয়া যেতে পারে, একটা টিস্যু পেপার দেওয়া যেতে পারে, অনেক সময় মুখে সিচুয়েশন থাকে, কিন্তু এটা দিতে হবে। দিস ইজ দ্য বেসিক লাইফ সাপোর্ট, এটা পাবলিক সহ সবার জানা উচিত। আর বাচ্চাদের এই ব্রিদিং এর কথা, কার্ডিয়াক ম্যাসেজটা আমি পরে আসছি। তাহলে আমাকে এই দেখো, অনেকেই আমরা জানি না, ভুল করি কিন্তু, এমনকি যারা ইনএফিশিয়েন্টলি এক্সপোজড হয়ে ডাক্তার হয়ে গেছে তারাও কিন্তু জানে না কি দিয়ে আমি মেসেজ দিব। এই ছবিগুলো কিন্তু দেখতে হবে আসলে। তাহলে এই যে আমাকে লোকেট করতে হবে হার্ট কোন জায়গায়, বডি অফ দ্য স্টার্নাম খুঁজতে হবে কোন জায়গায়। তাহলে এই দেখো দেখাচ্ছে তাকে মেনোব্রিয়াম স্টার্নি নয় কিন্তু, হ্যাঁ, বডি অফ দ্য স্টার্নামের মোটামুটি মিডল হাফ থেকে লোয়ার হাফে, জিফয়েড প্রসেসে নয়, এরকম জায়গায় হাত দিতে হবে। রাখতেছে কিন্তু পাম, ফিঙ্গার না কিন্তু, পাম দিচ্ছে, পাম অফ দ্য হ্যান্ড প্রেস করছে, এক হাতের উপর আরেক হাত প্রেস করছে। এই এখন সে তাকে কম্প্রেস করবে, এইভাবে কম্প্রেস করবে। এবং এই কম্প্রেস করার আগে রোগী যদি কোনো, আমরা অনেক সময় দেখি বেডে, হাসপাতাল বেডের উপরে দিতে হয় অনেক সময়, না, এটা হার্ড একটা সারফেসের উপর পেশেন্টকে এইভাবে শোয়ানো উচিত, যাতে করে আমি কম্প্রেস করলে সেইটা নিতে পারি। যদি বিছানা দেবেই যায় তাহলে তো আর কোনো লাভ হলো না। এই জন্য আমাকে হার্ড একটা সারফেসের উপরে পেশেন্টকে শোয়াতে হবে, একটা হার্ডবোর্ড দেওয়া যেতে পারে নিচে, বা ফ্লোরে শোয়াতে হবে। তারপরে আমাকে এইভাবে, বেশ ফোর্স লাগে, মেয়েরা অনেক সময় পারে না, হ্যাঁ, এই জন্য হাঁটু গেড়ে বসে এভাবে বেশ ফোর্স, দেখো টোটাল ফোর্সটা সে দিচ্ছে, হ্যাঁ, এবং বলা হচ্ছে 2 ইঞ্চি, 4 to 5 সেন্টিমিটার কম্প্রেস করতে হবে। কেন কম্প্রেস করতে হবে? 4 to 5, এই দেখো, এটা দেখো আরেক ছবিটা, যেন চেস্ট কম্প্রেশন হয়, একদম নিচে চলে যায়। কেন? এই আমি, আই হ্যাভ টু কম্প্রেস দ্য হার্ট বিটুইন দ্য বডি ওয়াল, চেস্ট ওয়াল এন্ড ভার্টিব্রা। আমাকে টাইম বাই করতে হবে, এই সময়ের মধ্যে কিছু আউটপুট এইভাবে দিয়ে অন্তত ব্রেনটাকে আমাকে বাঁচায় রাখতে হবে। অন্যান্য কিডনি বেঁচে থাকবে, লিভার বেঁচে থাকবে অনেক সময়, কিন্তু আমাকে ব্রেন, নার্ভ টিস্যু, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাকে ঠিক রাখার জন্য এই এই কমপ্লেক্স করতে হবে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডেথ হয়ে গেলে ও আর টেপাটেপি করে কোনো লাভ হবে না, কেমন? এবং এটাকে রিলিজ করতে হবে, পুরাটাকে রিকয়েল যাতে হয়, পুরাটা যেন রিকয়েল হয়, সেই সময়টা আমাকে দিতে হবে। আমার শেষ হয়ে গেছে প্রায়, তোমাদের তো আজকে প্রেজেন্সি নাই। এই দেখো এইভাবে, আর যদি দুটা লোক পাও, একটা মাউথ টু মাউথ ব্রিদিং এর জন্য রাখতে হবে একজনকে, আর সে 30 কম্প্রেশন দিবে চেস্ট, কারণ ইট ইজ ফার মোর ইম্পর্টেন্ট। আর 30 কম্প্রেশন 100 পার রেটে দিবে, চেস্ট কম্প্রেশন হবে 1 মিনিটে 100। 30 কম্প্রেস করার পরে বিরতিহীন ভাবে সে এই যে 30:2, প্রতি 15 কম্প্রেশনে একবার সে মাউথ টু মাউথ ব্রিদিং দিচ্ছে। বাচ্চাদের দেখো দুটো আঙ্গুল দিয়ে, বাচ্চাদের যদি ইনফ্যান্ট হয়, ছোট্ট বাচ্চা হয়, তাহলে কি আমরা ওইভাবে করতে পারবো? পারবো না। 2 ফিঙ্গার দিয়ে দেখো দেখাচ্ছে, যদিও বাচ্চাদের বলা আমার উদ্দেশ্য না। তারপরও এই যে এই ছবিগুলো এখন যদি হয়ে যায়, আমি দেখি যে না পেশেন্ট এখন ব্রিদিং নিচ্ছে এবং তার পালস ফিরে আসছে, তাহলে আমরা তাকে রিকভারি পজিশন, চিৎ করে রাখলে সব সেক্রেশন গুলো, বাবু যাও ওইদিকে যাও, চুপ করে রাখলে দেখা যাবে সব সেক্রেশন গুলো লাংসে চলে যাচ্ছে, অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়ে যাবে। এই জন্য আমাদেরকে রিকভারি পজিশন, সেমি প্রোন পজিশন করে রাখতে হবে, যাতে করে সেক্রেশন ভিতরে না ঢোকে। কেমন? এটা হলো রিকভারি পজিশন। তাহলে আমরা সুপাইন করছিলাম, এখন আবার রিকভারি পজিশনে দিয়ে দিলাম। কেমন? এই যে রিকভারি পজিশনে আস্তে আস্তে কেমন করে যাব, সেইভাবে আমরা রিকভারি পজিশনে দিয়ে দিচ্ছি। এই কেমন? এই ছবিগুলো বারে বারে দেখানো হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, আর আমি না দেখাই, এদিকে সময় নাই। তাহলে সার্ভাইভাল চেইন ইন কার্ডিয়াক অ্যারেস্ট, নাম্বার 1 ইজ বেসিক লাইফ সাপোর্ট, যেটা মেডিকেল স্টুডেন্ট থেকে, মেডিকেল স্টুডেন্ট তো বটে, ডাক্তার তো বটে, নার্স, আউট বয়, আয়ার, অল মেডিকেল পার্সোনাল এবং নন মেডিকেল পার্সোনাল সবার জানা উচিত, এভরিওয়ান। অ্যাডভান্স লাইফ সাপোর্ট, এরপরে ওই যে কল, বিদেশে আছে 999 বা এই ধরনের কোন একটা কল করে, ওর সাথে সাথে অ্যাম্বুলেন্স চলে আসে। ইন্ডিয়াতে আমি দেখছি বিভিন্ন বড় বড় হাইওয়ের উপরে মাঝে মাঝে তাদের অ্যাম্বুলেন্স রাখা, কল করলেই চট করে ওই জায়গা মতো পাঠায় দেয়। তো যাই হোক, সেই আসলে সেই অ্যাম্বুলেন্সের মধ্যেও এই সিপিআর, এটাকে বলা বলি কার্ডিও পালমারি রিসাসিটেশন, এটা অ্যাম্বুলেন্সেও এটা দিতে থাকতে হবে, এবং অ্যাম্বুলেন্সেও অ্যাডভান্স লাইফ সাপোর্টের ব্যবস্থা থাকে। তাহলে এটা যা করা হলো এই পর্যন্ত, হাটে মাঠে পথে ঘাটে যেখানে সেখানে বেসিক লাইফ সাপোর্ট আমরা দিলাম। আর অ্যাডভান্স লাইফ সাপোর্ট কোথায়? ওই রকম কার্ডিয়াক অ্যাম্বুলেন্স বা ওই ধরনের ইকুইপড অ্যাম্বুলেন্সে থাকতে পারে, অথবা করোনারি কেয়ার ইউনিটে,
অথবা আইসিইউতে থাকতে পারি। সেখানে আইসিইউতে আমরা চট করে বলে দিব যে কি কি আমাদের এক্সট্রা থাকে, সবকিছু থাকে, তাই না? এগুলা বলে ফেলছি আমরা। সেখানে এয়ারওয়ে প্যাটেন্সি করার জন্য আমাদের এয়ারওয়ে টিউব আছে, এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন করা যায়, আর্টিফিশিয়াল ভেন্টিলেশন দেওয়ার জন্য আম্বু ব্যাগ আছে, আমরা অক্সিজেন দিতে পারি, আইভি ফ্লুইড লাগলে নিউট্রিশন মেনটেন করতে পারি, ইসিজি রিড লাগাতে পারি, কার্ডিয়াক মনিটর প্লেস করতে পারি। কি কারণে তার অ্যারিথমিয়া হয়েছে, যেমন ভিএফ যদি হয়, ভেন্ট্রিকুলার ফিলিউশন হয়, ডেফিনেটলি শক ছাড়া এটা ডিভাইড করবে না। অ্যাসিস্টল যদি হয় তাহলে আমাদেরকে টেম্পোরারি পেসমেকার দিতে হবে সিপিআর করতে করতে। পালসলেস ভিটি একটা ছিল যেটা আমি বলতে চাইনি, যদি সেরকম হয় তাহলে আমাকে শক দিয়ে দিতে হবে। অর্থাৎ রিদম আইডেন্টিফাই করতে পারলে আমাকে শক দিতে হবে, রিদম আইডেন্টিফাই করতে না পারলেও শক দিতে হবে। যদি ট্রুলি অ্যাসিস্টল হয় তাহলে আমাদেরকে টেম্পোরারি পেসমেকার দিতে হবে। গিভ অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগস, অর্থাৎ আমরা লিগনোকেইন, অ্যামিওডোন, অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন, অ্যাট্রোপিন, এগুলো সব আমরা দিতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা এই ফ্যাসিলিটি গুলো হচ্ছে অ্যাডভান্স লাইফ সাপোর্ট। কিন্তু বেসিক লাইফ সাপোর্ট দিতে হবে, অল সর্টস অফ ফ্যাসিলিটিস ইন দ্য অ্যাডভান্স লাইফ সাপোর্ট। তাহলে কতক্ষণ দিব আমরা সিপিআর, এইটা বলেই আমরা শেষ করতে চাই। সিপিআর শুড বি কন্টিনিউড। আমরা এমআই এর পরে বলি অ্যাটলিস্ট, যেহেতু এমআই তে হাসপাতালে ভর্তি থাকে, অ্যাটলিস্ট 30 মিনিটস। কারণ আমরা কার্ডিও পালমারি রিসাসিটেশন, এই যে আমরা কমপ্লেক্স করলাম, এটাকে বলে কার্ডিও পালমারি রিসাসিটেশন। এটা শর্ট নোট আসে তোমাদের। তাহলে কার্ডিও পালমারি রিসাসিটেশনটা আমরা 30 মিনিটস চালায় যাব। কেন? যদি এই যে সিপিআরটা যদি আমরা আনকনশাস হওয়ার পর বা অ্যারেস্ট হওয়ার পর 6 মিনিটের মধ্যে শুরু করতে পারি, তাহলে আমরা 30 মিনিটস চালায় যাব। যেহেতু আমাদের সিসিইউতে থাকে বা আইসিইউতে থাকে, এটা আমরা সাথে সাথে সিপিআর দেওয়া শুরু করি, কাজেই আমরা সব পেশেন্টকেই 30 মিনিটস সিপিআর দিতে থাকি। কিন্তু যদি 6 মিনিটের বেশি সময় দেরি হয়ে যায় ইনিশিয়াল শুরুটা করতে, যে রাস্তায় পড়ে আছে, পুকুরের ধারে পড়ে আছে, জানি না কতক্ষণ, অথবা অনেকক্ষণ পার হয়ে গেছে, সিপিআর দেওয়ার ট্রেন্ড আপ লোক আসতে আসতে 6 মিনিট দেরি পার হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা 15 মিনিট পর্যন্ত দিতে পারি। তোমরা মনে রাখো 30 মিনিটস। আমার মনে হয় যে এটা ওষুধ টষুধ আমি বলে দিচ্ছি, এগুলো ছক করে দেওয়া আছে, এটা আর বলা যাবে না। আমার মনে হয় যে আমরা এমআইআর কমপ্লিকেশন, কার্ডিয়াক অ্যারেস্টের ম্যানেজমেন্ট, কার্ডিয়াক অ্যারেস্টের শর্টকাট, আমরা ডেসক্রিপশন, বিভিন্ন অ্যারিথমিয়া যা যতটুকু পারা যায়, যেহেতু তোমরা সুযোগ দিচ্ছ না বলার, বা সিস্টেম সুযোগ দিচ্ছে না, আমাকে লিমিটেড করতে হচ্ছে, এই সহজ জিনিসগুলো আমি আজকে তোমাদের এক লেকচারে বলতে বাধ্য হলাম। তো ঠিক আছে, থ্যাংক ইউ। পরে আবার যখন শুরু হয় তার সপ্তাহ 2-1 আগে বলবা, কারণ আমার কোনো লেকচার রেডি করা নাই। এর আগে ফিফথ ইয়ারের লেকচার গুলো যেগুলো ছিল, আমার কেন যেন আমি ওপেন করতে পারছি না, এগুলো আমাকে আবার নতুন করে করতে হচ্ছে। আমি এক সপ্তাহে রেডি করি, পরের সপ্তাহে তোমাদেরকে বলি। কাজে তোমরা আমাকে একটু আগে ভাগে বলবা শুরু করার আগে। হ্যাঁ, তো ঠিক আছে, থ্যাংক ইউ। জি স্যার, কোনো ধন্যবাদ স্যার। কোশ্চেন যদি থাকে, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার।